স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় শহীদ সেনা দিবসে শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের। সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীন তদন্ত কমিশন সুপারিশের ভিত্তিতে পিলখানা হত্যার বিচার করবে সরকার। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। পিলখানা ট্র্যাজেডি 16 বছর আজ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহতের বিভীষিকাময় দিনটি প্রথমবার জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানরাও। শহীদদের আত্মীয়গণকে এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গত 15 বছর ধরে বিচারটা একদম ফ্লেক্সিবল ভাবে নাও হয় নাই, খালি বলে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা শহীদ পরিবার যারা আছে তারা এখন মনে দুঃখ আছে, এখনই বেদনা শেষ হয় না, দুঃখটা শেষ হয় না। আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন বিচারটা হয়। শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পিলখানা ট্র্যাজেডির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে। কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। তাগিদ দেয়া হয় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির নিশ্চিতের। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। দিনটিকে জাতীয় দিবস করায় সরকারকে ধন্যবাদ জানান রাজনৈতিক দলের নেতারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হয়, তাই ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণ অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, যে কোনো ভালো উপদেশ গ্রহণ করবে সেনাবাহিনী। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহতের বিভীষিকাময় দিনটি স্মরণ করা হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে কেউ। বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছড়ি বন্ধ করে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথাও বলেন সেনাপ্রধান। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন। প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সব বাহিনীকে একযোগে কাজ করার কথাও বলেন সেনাপ্রধান। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনে দল গঠন করতে গিয়ে তার ভূমিকা বিএনপি ভুলবে না বলেও উল্লেখ করেন তিনি। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বিএনপির এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার শূন্যতা পূরণ হবার নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্দুল্লাহ আল নোমানের পরিবার ও স্বজনরা। ২৫ বছর ধরে আব্দুল্লাহ আল নোমানের সাথে কাজ করেন জাহাঙ্গীর, চালান তার গাড়িও। বর্ণনা করেন তার রাজনৈতিক জীবনের স্মৃতি। আমি ওনার সাথে 99 থেকে আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমাকে কখনো উগ্র মেজাজি, কখনো একটা কটু বাক্য আমার সাথে করে নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যাওয়ার পর ধানমন্ডিতে তার নিজ বাসায় রাখা হয় মরদেহ। সকাল থেকে বিএনপি নেতাকর্মী সহ তার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আসতে থাকেন। বেলা ১১টার দিকে আব্দুল্লাহ আল নোমানের বাসায় আসেন বিএনপি মহাসচিব ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। আব্দুল্লাহ নোমান সাহেবের চলে যাওয়াটা এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট বিরাট শূন্যতা সৃষ্টি করবে। প্রগতিশীল ছাত্র আন্দোলনের বিশেষ করে বীর চট্টলার একজন গর্বিত সন্তান হিসেবে তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন। সিঙ্গেল প্রতিষ্ঠান না, একটা বহুমাত্রিক প্রতিষ্ঠান ছিলেন আব্দুল্লাহ নোমান। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চান তার বড় ছেলে। বাদ আসর জানাজা হবে প্রথমে ২:৩০টায় হবে পার্লামেন্টে, তারপরে বাদ আসর আমরা পার্টি অফিসে হবে, আর চট্টগ্রামের পরবর্তীতে হবে। বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদ মাঠ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুটি জানাজার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে মরহুমের মরদেহ এবং সেখানে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা, এবং পরে চট্টগ্রামে তার আগামীকাল জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড রায় রিভিউ চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের পরবর্তী শুনানি হবে বুধবার। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি হয়। পরে আজহারুল ইসলামের আইনজীবীরা বলেন, সারা পৃথিবীতে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক আইনে, অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন বলবৎ করেনি। আজহার ২০১২ সালে গ্রেপ্তার হবার সময়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা ছাড়া, ওই আইনগুলোর বিধানের প্রযোজ্যতা ছাড়া এই মামলার বিচার করা পসিবল নয়, এবং যা করা হয়েছে তা আইনসম্মতভাবে করা হয়নি। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, কেন আন্তর্জাতিক আইনের বিধানকে বাতিল করতে হলো বিচার করতে গিয়ে। ধসে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। রাজধানী মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় সোমবার চলে এই অভিযান। সব ধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি, আর অলি গলিতে টহল দিচ্ছে পেট্রোল টিম। রাজধানীর রাজপথে চলছে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি, অলিগলিতে র্যাব পুলিশের টহল। রাতের এই চিত্রই বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উপস্থিতিকে সাধুবাদ জানান নগরবাসী, তবে প্রয়োজন আরও বেশি তৎপরতার। ড্রাইভিং লাইসেন্স দেখতে চেয়েছে, তারপর আমার গাড়ির পেপারসগুলো সব দেখেছে এবং সে কনফার্ম বলেছে যে সব ওকে আছে। ওনারা আমার পুরো গাড়ি চেক করেছেন আর গাড়ির পেপারস চেক করেছেন, গাড়ি আমার কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা সবকিছু দেখেছেন ওনারা। আমার মনে হয় যে আমাকে যদি জিগাতলা থেকে এই পর্যন্ত আসতে আরো 4 বার থামাইতো আমি আরো খুশি হইতাম। এটা আমাদের সেফটির জন্য। নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। বলেন, বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে। সামগ্রিক যে অবস্থাটা দেখছি অন্য যে কোনো সময় থেকে অত্যন্ত ভালো। আমাদের বর্তমানে
3টা পয়েন্টে স্পেসিফিকলি আমাদের 3টা পয়েন্টে আমাদের চেকপোস্ট এবং টহল চলমান আছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার প্রেক্ষিতে আমাদের যে টহল কার্যক্রম আগের থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়ে চড়ে বসে সরকার। এরপরই র্যাব, পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান, ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বের জায়গা রেখেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আমরা যেভাবে এটা সাজিয়েছি, এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো, এইটা পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এইটা মানে ঠিক মতো তাদের কাজ যদি কেউ না করে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 29 মিলিয়ন মার্কিন ডলারের অনুদান কোথায় কিভাবে খরচ হয়েছে সরকার তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সত্যতা না থাকলে ট্রাম্প এভাবে বলতেন না। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এই কথা বলেন। কোনোভাবে যেন রমজানে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক বৃদ্ধি না পায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কেটে ডলারের কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, সরবরাহ সচল রাখতে আমদানি বাড়ানো হয়েছে। সিন্ডিকেট করে ব্যবসায়ীরা যেন পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারেও সজাগ রয়েছে সরকার। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা কিছুটা উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি। এখন এটা উনি এডুকেশন করেছেন, ওটা ট্রু থাকতে পারে, এইটা আমরা সার্টেন করবে, এটা তো ইসেরা জানবে, এই টাকাগুলো সে ইআরডি জানবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, শুনেছি আবার নন গভর্নমেন্টে যাবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে আমরা জিজ্ঞেস করি কোথায় আছে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। উনি বলেছেন হয়তো বা কিছুটা সত্যতা আছে। পুরো শিক্ষা ব্যবস্থায় চলছে নৈরাজ্য, এমনকি প্রশ্নবিদ্ধ কলেজগুলোর গভর্নিং বডি, অধ্যক্ষ ও শিক্ষকদের ভূমিকাও। আর এসব নিয়েই বিপাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিপিটি আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, শ্রম বাজারের চাহিদার সঙ্গে বাড়ছে শিক্ষা ধরনের মধ্যে পার্থক্য। এই শিক্ষা দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। 16 কোটিরও বেশি মানুষের দেশে আছে প্রায় 13 ধরনের শিক্ষা ব্যবস্থা, যার অধিকাংশই প্রযুক্তি নির্ভর বিশ্বের প্রতিযোগিতায় সক্ষম জনবল তৈরি করতে পারছে না। দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণেই বিশাল জনগোষ্ঠী দক্ষ জনবলে রূপান্তর করতে পারছে না। সিপিডি আয়োজিত এক সেমিনারে বক্তাদের কথায় এমনটাই উঠে আসে। সিপিটির আলোচনায় উঠে আসে শিক্ষা ব্যবস্থায় চরম নৈরাজ্যের চিত্র। একদমই ছোটবেলা থেকে আমাদের সেক্টরগুলোই ডিফারেন্ট হয়ে যায়, এবং আমি জানি না যে একটা মাদ্রাসা স্টুডেন্ট যে তার জীবনটা আসলে কেমন, তার কি ধরনের একটা সাফারিংস এর মধ্যে দিয়ে যেতে হয়। আবার একই সাথে সেই ছেলেটারও কিন্তু ওই কি বলা যায়, ওই সহানুভূতিটা দেখা যাচ্ছে যে একজন আমাদের স্টুডেন্টদের প্রতি কাজ করছে না। তো এই যে একটা এই ঘটনার সব থেকে বড় রিজন হচ্ছে আমাদের এডুকেশন সেক্টরটা এক্সট্রিমলি আনপ্ল্যান্ড। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার খণ্ডচিত্র বর্ণনা করেন খোদ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। নিয়ারলি 1 মিলিয়ন গ্রাজুয়েটস এই ইয়ার। কিসের জন্য প্রডিউস করি, কার জন্য প্রডিউস করি, কি অবস্থা, ইন্ডাস্ট্রি একাডেমির লিঙ্কেজটা কোথায়, তার প্যাডাগজিক্যাল অ্যাসপেক্টই কি, তার সিলেবাসটাই কি, এই সিলেবাসটা কেন পড়ানো হচ্ছে আজকে 30-32 বছর ধরে এখানে, এই গ্র্যাজুয়েটরা কি করছে, এর কোনো ধরনের কোনো জবাবদিহিতা নাই। বক্তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য দেশের রাজনীতিই দায়ী। রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিলে তারা এসে নির্বাচিত সরকার এসে এসব করবেন। আগে অনেক ইশতেহার দেখেছি রাজনৈতিক দলগুলো বিভিন্ন নির্বাচনের আগে, তারপরে তারা নির্বাচনের পরে আর সেগুলো নিয়ে তারা কিছু করেননি। শিক্ষা ব্যবস্থা মানুষ করার কারখানা না হয়ে বৈষম্যের হাতিয়ার হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন বক্তারা। তাগিদ দেন শিক্ষা ব্যবস্থা সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়ার। সঠিক লোকজন নিয়ে তারপরে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।
ছাই হয়ে গেছে রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেক। ভস্মীভূত 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান এবং লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি। আগুনে 100 কোটি টাকার ক্ষতির দাবি করেছেন সংশ্লিষ্টরা। মেঘ পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালি। আকাশে নীল যেন এখানে এসে দিগন্ত ছুঁয়েছে। চারপাশে যতদূর দৃষ্টি যায় ছোট বড় সবুজ পাহাড়। মেঘের বাড়ি বলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক। সেই মেঘের রাজ্য এখন পোড়া মাটি। সোমবার আগুনে ধ্বংস হয়ে গেছে 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান ও লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি। লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 জন সব হারিয়ে এখন পথে বসার অবস্থা। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। আগুনটা হয়েছে মনে হয় এই ইকোভ্যালি থেকে করছে, এখান থেকে নেবে টেবে সব হয়ে গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা বলা হলেও এখনো কিছু পাননি তারা। কালকেও সারাদিনও ভাত খাইনি, এখনো ভাত খাইনি, কারণ উনি তো লক্ষ কোটির মালিক, আমি ব্যবসা করি মাত্র 2 দিন। কোনোভাবে সহযোগিতা পাই নাই, এই একমাত্র এই যে সেনাবাহিনী, এখানকার সেনাবাহিনী যারা আছে এরা আমাদেরকে খাবার দিচ্ছে। 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আর সাজেক ভ্যালিতে দমকলের কোনো স্টেশন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতার কথা জানায় ফায়ার সার্ভিস। আমাদের নিজের তো অনেক, আর সবগুলো এভরিথিং মিলাতে গেলে তো প্রায় 100 কোটি টাকার উপরে। আমার আর কোনো কিছুই নাই, যেহেতু আমার নিজের এই 4টা প্রতিষ্ঠান পড়ে গেছে। এই এত বড় একটা ট্যুরিজম স্পট, এখানে সরকার থেকে কখনোই ফায়ার সার্ভিসের যে প্রয়োজনীয়তা, একটা ক্লিনিকের যে প্রয়োজনীয়তা, কখনোই উদ্যোগ নেওয়া হয় নাই। আর্মি, বিজিবি এবং ফায়ার সার্ভিস আসতে একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই সাজেক এলাকার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দিঘিনালা থেকে আসতে তাদের 2 ঘন্টা সময় লাগে। এদিকে সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনের পর স্থানটিতে পর্যটক যাওয়া আসা নিষেধাজ্ঞা দিলেও তা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে কিভাবে আগুন লেগেছে সে ব্যাপারে এখনও পরিষ্কার জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জে 3 মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদে 4 দিন করে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ প্রতিটি মামলায় 7 দিন করে রিমান্ড আবেদন করে। এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় 3টি হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, জানাবেন যে ঠিক কী কারণ দেখিয়ে নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন, আর এছাড়াও আর আপনার কাছে কি তথ্য আছে এ বিষয়ে জানাবেন বিস্তারিত। দেখুন সাথী, আমরা বেশ খানিকক্ষণ ধরে আমরা এখানে অবস্থান করছি। আসলে প্রধান উপদেষ্টার অফিস থেকে জানানো হয়েছিল যে দুপুরের দিকে একটি প্রেস ব্রিফিং হবে। সেই অনুপাতে কিন্তু সাংবাদিকরা বা গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন, কিছুক্ষণ পরে ব্রিফ হবে, সেই প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আমরাও জানতে পেরেছি যে ভিতরে একটি অনির্ধারিত বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। কিন্তু এখানে আমি জানার চেষ্টা করেছিলাম, তারা বলছে যে প্রধান উপদেষ্টার অফিস থেকে এবং প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদের কোনো ছবি যেন কোনো টেলিভিশনে আপাতত তাদের পরামর্শ ছাড়া দেখানো না হয়, এই রিকোয়েস্টটি তারা করেছেন। এই কারণে যেহেতু সংবাদ সম্মেলন শুধু সেটি যেন কভারেজ করা হয়, অন্য কিছু বলা সেটি বলা হয়েছে। কিন্তু আমরা জানতে পেরেছি একটি অনির্ধারিত বৈঠক হচ্ছে এবং বৈঠকে এই যে তথ্য উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন, এই তথ্যটি আমরা আছে, হয়তো আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হতে পারে। আপনি জানেন যে আসলে পদত্যাগ কয়েকদিন ধরেই কিন্তু সেই গুঞ্জনটি চলছিল যে ডাক টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি বিষয়ক এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করছেন, এমন একটি গুজব ছড়িয়ে পড়েছিল গত কয়েকদিন আগে। আর এটি কি স্পষ্ট, উনি যে নতুন একটি ছাত্রদেশ, যে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি, মাত্র আর 2 দিনের পরেই যেটি আনুষ্ঠানিকভাবে তারা মানিক অ্যাভিনিউ থেকে তারা আনুষ্ঠানিক ঘোষণা দিবেন, এই রাজনৈতিক দলের আহ্বায়ক হতে যাচ্ছেন তিনি এবং প্রধান দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এবং তাকে সাংবাদিকরা একাধিকবার প্রশ্ন করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একজন উপদেষ্টার গাড়ি, পতাকা গাড়ি একটি বেরিয়ে যাচ্ছে এবং তাকে প্রোটোকল দেওয়ার জন্য ইতিমধ্যেই পুলিশের 2টো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো মিটিংটি শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই যে সাংবাদিকদের ব্রিফ হবে, আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো আসলে তিনি পদত্যাগ করে। আমরা দেখছি এই উপদেষ্টা গাড়ির পিছনে আরেকটি গাড়ি,
পতাকা সম্বলিত আরেকটি গাড়ি বেরিয়ে যাচ্ছে। দুটো গাড়ি কিন্তু পতাকা, যে গাড়ি ঢুকেছিলেন পতাকা সহ তারা বেরিয়ে যাচ্ছেন। কিন্তু পদত্যাগ বিষয়টি যদি সত্যি হয় সেটি কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। আর যেটি বলছিলাম যে নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, সেই দলটি নেতৃত্ব দেবেন তিনি, এবং তিনি যখন নেতৃত্ব দেবেন তার আগে তিনি পদত্যাগ করবেন, যেটা হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। সেখানে পদত্যাগের বিষয়টি নিশ্চয়ই সত্যি হতে পারে, সেটা হয়তো কিছুক্ষণ পরে আমরা ক্লিয়ার করতে পারবো। তো জরুরি বৈঠকটি শেষ হলে নিশ্চয়ই আমরা বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ। সংঘাত বন্ধে শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে গৃহীত প্রস্তাবে রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে এখন যুক্তরাষ্ট্রে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ম্যাক্রন। আমরা ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি চাই। যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া কিয়েভে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলার পর আমি পুরোপুরি বিশ্বাস করি সামনে এগোনোর পথ রয়েছে। বৈঠকে ট্রাম্প কোনো ধরনের নিরাপত্তা নিশ্চয়তার কথা উল্লেখ করেননি। তবে ইউক্রেনের শান্তি রক্ষার খরচ এবং নিরাপত্তার বোঝা ইউরোপীয় দেশগুলোকেও বহন করতে হবে বলে বৈঠকে স্পষ্ট করেন ট্রাম্প। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি। প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে আলোচনার পর লক্ষ্য অর্জনে আরও এক ধাপে এগিয়ে গিয়েছি আমরা। বেশ কয়েকটি ইস্যুতে আমরা ঐকমত্যে পৌঁছেছি। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে গৃহীত প্রস্তাবে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র। প্রস্তাবের বিরোধিতা করে নিজস্ব একটি পাল্টা প্রস্তাব দেয় ওয়াশিংটন, যেখানে যুদ্ধ বন্ধের কথা বলা হলেও রাশিয়াকে আগ্রাসনকারী হিসেবে স্বীকার করা হয়নি। রাশিয়ার পাশাপাশি ইসরায়েল, বেলারুশ ও উত্তর কোরিয়াও সম্মতি দেয়নি প্রস্তাবটিতে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতির আলোচনায় বসবে না গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। মঙ্গলবার তারা জানায় ইসরায়েলের 6 জন জীবিত জিম্মিকে মুক্তি ও 4 জনের মরদেহ হস্তান্তর করা হলেও বিনিময়ে 600-রও বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়নি। হামাসের বিরুদ্ধে অপমানজনক হস্তান্তরের অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েল। জবাবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত পুরো চুক্তিকে মারাত্মক বিপদে ফেলেছে। মধ্যস্থতাকারীদের বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগেরও আহ্বান জানান তিনি। চুক্তি অনুযায়ী অস্থায়ী 6 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হতে চলছে। তবে যুদ্ধ শেষ করার বিষয়ে পরোক্ষ আলোচনা এখনও শুরু হয়নি। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি অনিশ্চিত। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এই বিষয়ে রাজধানীর হিয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কথা বলেছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্যান্য উপদেষ্টাবৃন্দের সাথে তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ
করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই, এটি মূলত বলার জন্য আপনাদেরকে আমরা 3টা কোশ্চেন নিব। একজনে একটা প্রশ্ন। আমার পরে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে, পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে, উপদেষ্টা পরিষদে ঠিক করবে। আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরে প্রয়োজন, বাট এখনও আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখনও সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। হ্যাঁ, নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণ-অভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি। তাজওয়ার, এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। নারীদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব। নারী কেউ? আপনি সাজেদা জি। না, আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিলই, আমরা সেই সীমাবদ্ধতাগুলো কাটানোর চেষ্টা করেছি সবসময়। এবং এখানে সীমাবদ্ধতা ছিল, আমলাতান্ত্রিক জটিলতা ছিল, আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি, এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে, এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের, জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা, বিচারের বিষয়টা, সেই বিষয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি। আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বে 2 সপ্তাহের মতো ছিলাম। 2 সপ্তাহের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা 18 সালের ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা, এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি। এবং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।